সর্বশক্তি দিয়ে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আকাশ কাঁপানো বিস্ফোরণে ইরানের বিভিন্ন স্থানে দেখা যায় আগুনের ঝলকানি। এই আঘাতে প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু প্রশ্ন উঠছে, এত সব হামলার পরও কি ইরানের সামরিক শক্তি ভেঙে পড়েছে, নাকি মাটির নিচেই অক্ষত আছে তাদের আসল সক্ষমতা? এই বিতর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন রুশ সামরিক বিশ্লেষক আলেকজান্ডার। রাশিয়ার প্রেসিডেন্সিয়াল একাডেমি অফ ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত থাকা এই বিশেষজ্ঞের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবহৃত আধুনিক অস্ত্র ইরানের মাটির গভীরে থাকা স্থাপনাগুলোতে আঘাত হানতে পারেনি। তার ভাষায়, এসব ভান্ডার বহিরাগত হামলার বিরুদ্ধে প্রত্যাশার চেয়েও বেশি সুরক্ষিত প্রমাণ হয়েছে। আলেকজান্ডার বিশেষভাবে উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমার কথা। গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য পরিচিত এই বোমা সর্বোচ্চ প্রায় 18 মিটার গভীর পর্যন্ত অনুপ্রবেশ করতে পারে, এমনটাই উঠে এসেছে বিভিন্ন সামরিক বিশ্লেষণে। তিনি দাবি করেন ইরানের বহু স্থাপনা এর চেয়েও বহুগুণ গভীরে নির্মিত। ফলে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেও বাস্তবে কাঙ্ক্ষিত ধ্বংস সাধন সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ইরানের অনেক অস্ত্রভাণ্ডার শক্ত পাথরের স্তরে আচ্ছন্ন, সামরিক দুর্গের মতো সুরক্ষিতভাবে নির্মিত। দীর্ঘ পরিকল্পনা, প্রকৌশলগত নকশা এবং গোপন নেটওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠা এসব স্থাপনা কেবল প্রচলিত বোমায় নয়, আরও শক্তিশালী আঘাতেও টিকে থাকতে পারে। এমনকি কিছু স্থাপনা আংশিকভাবে পারমাণবিক অভিঘাত সহ্য করার মতো সুরক্ষা ব্যবস্থাও বহন করতে পারে। একই ধরনের দাবি করেছেন ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। তার দাবি অনুযায়ী ইরানি ক্ষেপণাস্ত্র ভাণ্ডার একক কোনো স্থানে কেন্দ্রীভূত নয়, বরং বিভিন্ন শহর ও অঞ্চল জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে, যাতে একযোগে আঘাত হানলেও পুরো সক্ষমতা ধ্বংস করা কঠিন হয়। তার ভাষ্যমতে এসব ক্ষেপণাস্ত্র প্রায় 500 মিটার গভীরে সংরক্ষিত। আলেকজান্ডারের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের সামরিক শিল্পে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। শুধু পরিমাণে নয়, প্রযুক্তিগত দিক থেকেও তারা অগ্রগতি অর্জন করেছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 2 এর কথা। এসব অস্ত্র ইরানের প্রতিরোধ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভূগর্ভস্থ সামরিক অবকাঠামো নির্মাণ নতুন কোনো কৌশল নয়। স্যাটেলাইট নজরদারি ও আকাশপথে হামলা থেকে সুরক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির গভীরে তৈরি করে থাকে। তবে ইরানের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দু গভীরতা এবং বিস্তৃত নেটওয়ার্ক, অর্থাৎ শুধু একটি বা দুটি বাংকার নয়, বরং সমন্বিত একটি ভূগর্ভস্থ প্রতিরক্ষার জাল। সাম্প্রতিক হামলার পর তেহরানের আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। কিছু অবকাঠামোতে ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশ পেয়েছে, কিন্তু দৃশ্যমান ধ্বংস আর কৌশলগত সক্ষমতা দুটি ভিন্ন বিষয়। আলেকজান্ডারের বক্তব্য অনুযায়ী মাটির উপরে আঘাতের আড়ালেও মূল ভাণ্ডার অক্ষত থাকতে পারে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সামরিক অবকাঠামোর প্রকৃত গভীরতা, কাঠামো ও সুরক্ষা ব্যবস্থা সাধারণত কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়। ফলে উভয় পক্ষের দাবি পাল্টা দাবির মাঝেই পরিস্থিতি মূল্যায়ন করতে হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের। একদিকে উন্নত বাংকার বাস্টার, অন্যদিকে শত শত মিটার গভীরে লুকোনো ক্ষেপণাস্ত্র। আকাশে আগুন, মাটির নিচে নীরব প্রস্তুতি। এই দ্বন্দ্বের ফলাফল নির্ভর করছে কেবল অস্ত্রের শক্তিতে নয়, কৌশল ও তথ্যযুদ্ধের উপরও। দৃশ্যমান বিস্ফোরণ হয়তো চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু আসল প্রশ্ন রয়ে যায়, ইরানের ভূগর্ভস্থ শক্তি কি সত্যিই অক্ষত? ইরান ধ্বংসে যুক্তরাষ্ট্রের চালানো চলমান অপারেশন এপিক ফিউরি দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে তারা জিতে যাচ্ছে, কিন্তু এই অপারেশন এপিক ফিউরি বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে পেন্টাগনের দিকে।
ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতাই ভঙ্গুর করে তুলছে সমুদ্রে ভাসতে থাকা যুক্তরাষ্ট্রের রণতরীকে। প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়া নৌসেনারা অপেক্ষার দিন গুনছেন। প্রশ্নবিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরীর যুদ্ধের সক্ষমতা। গণমাধ্যমে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনী ইরানকে লক্ষ্য করে 400-রও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইন্টারনেটে পাওয়া বিভিন্ন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান সক্ষমতা অনুযায়ী এই পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময় লাগবে 5 বছরেরও বেশি। বিশ্লেষকদের দাবি, মাত্র 72 ঘন্টার ব্যবধানে 5 বছর পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রণতরীগুলো ক্ষেপণাস্ত্র শূন্য হয়ে পড়লেই পাল্টা আক্রমণে হয়তো তা সমুদ্রেই ডুবিয়ে দেবে ইরান। কারণ ইতোমধ্যেই বিশ্ববাসী দেখেছে যুদ্ধক্ষেত্রে কতটা বেপরোয়া আর কৌশলী হয়ে উঠতে পারে ইরানের IRGC। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার নৌভিত্তিক হামলার প্রধান অস্ত্র। প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্রুজ মিসাইল সাধারণত ডেস্ট্রয়ার, ক্রুজার কিংবা সাবমেরিন থেকে ছোড়া হয়। কিন্তু একটি টমাহক তৈরি করতে উচ্চমানের গাইডেন্স সিস্টেম, টার্বোফ্যান ইঞ্জিন এবং জটিল ইলেকট্রনিক উপাদান লাগে, যা দ্রুত উৎপাদনযোগ্য নয়। প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদন সক্ষমতা সীমিত। বড় আকারের সংঘাতে ব্যাপক ব্যবহারের পর পুনরায় স্টক পূরণ করা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এর অর্থ হলো প্রতিটি নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শুধু লক্ষ্যবস্তুতে আঘাতই করছে না, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতিও কমিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত, কোরীয় উপদ্বীপের অনিশ্চয়তা কিংবা তাইওয়ান ইস্যু, এসব ক্ষেত্রেও টমাহক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যবহার কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানও নীরব নয়। ইরানের IRGC নৌশাখা বহু বছর ধরেই অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে বড় মার্কিন রণতরীগুলো তুলনামূলকভাবে দৃশ্যমান ও ঝুঁকিপূর্ণ। যদি কোনো সময় মার্কিন জাহাজগুলো ক্ষেপণাস্ত্র স্বল্পতায় পড়ে, তবে সেগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হয়ে যেতে পারে, এমন আশঙ্কাই তুলে ধরছেন কিছু সামরিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের জাহাজে শুধু টমাহক নয়, এয়ার ডিফেন্স সিস্টেম, স্ট্যান্ডার্ড মিসাইল, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম সহ বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। তবুও গোলাবারুদের দ্রুত ক্ষয় কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে, এটি অস্বীকার করার উপায় নেই। সব মিলিয়ে প্রশ্নটি সামরিকের চেয়ে বেশি কৌশলগত। ইরানে ব্যাপক হামলা চালিয়ে তাৎক্ষণিক সাফল্য পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নৌশক্তির উপর চাপ তৈরি করতে পারে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য থাকে। এখন দেখার বিষয়, অপারেশন এপিক ফিউরি কি সত্যি জয় এনে দেবে, নাকি তা ইতিহাসে লেখা থাকবে একটি ব্যয়বহুল কৌশলগত জুয়া হিসেবে। যুদ্ধ চলছে ইরানে, কিন্তু এর খরচ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘরে ঢুকে পড়েছে তেল, সুদ আর বাজার দরের মাধ্যমে। বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, এই যুদ্ধ কি যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের একটা বড় অংশকে ধীরে ধীরে দারিদ্রতার দিকে ঠেলে দিচ্ছে? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক বিস্ফোরণ হয়েছে বৈশ্বিক তেলের বাজারে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, হরমুজ প্রণালী দিয়ে দিনে গড়ে আনুমানিক 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়, যা বৈশ্বিক পেট্রোলিয়াম তরলের প্রায় 20%। এমনকি তেল পরিবহনের কাজে থাকা জাহাজগুলোর চলাচলের বিকল্প পথ খুব সীমিত। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলরত যে কোনো জাহাজকে ধ্বংস করবে তাদের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন। এই ঘোষণা বিশ্ববাজারের তেলের দামে তাৎক্ষণিক ঝাঁকি দিয়েছে। যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়লেই পরিবহন খরচ বাড়ে আর মূল্যস্ফীতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। এমন ধাক্কায় ফেডারেল রিজার্ভ কি করবে? সুদের হার নামাবে নাকি নামাতে পারবে না? বাজারে ইতোমধ্যে হিসেব বদলাতে শুরু করেছে। রয়টার্স বলছে, ফেডের রেট কাট নিয়ে সন্দেহ বাড়ছে, সময় পিছাচ্ছে।
ফেডের গবেষণা বলছে 2022 সালের মতো তেল সরবরাহজনিত শক যুক্তরাষ্ট্রে হেডলাইন মূল্যস্ফীতিতে আঘাতের মুহূর্তেই প্রায় 1% পয়েন্ট যোগ করতে পারে। তেলের দাম বাড়লে উচ্চ সুদের হার দীর্ঘ হয়, ফলে মর্টগেজ, গাড়ি ঋণ, ক্রেডিট কার্ডের সুদ বাড়ে, ভোক্তা ব্যয় কমে, জিডিপি গতি হারায়। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে অতীতে গ্যাসোলিন ব্যয় ডিসপোজেবল আয়ের 4.2% উঠেছিল। তেল দাম যদি আবার দীর্ঘ সময় চাপ দেয়, এই অনুপাত ফের লাভ দিতে পারে। যুদ্ধ মানে শুধু অস্ত্র আর গোলাবারুদের খরচ নয়, ঘাঁটি রক্ষা, নৌপথ পাহারা, সাইবার সুরক্ষা পুনর্গঠন সব মিলিয়ে বহুমুখী ব্যয়। এর ফল হয় বাজেটে। সমস্যা হলো যুক্তরাষ্ট্রের ঋণের সুদের বোঝা ইতোমধ্যেই অস্বাভাবিক আকারে রূপ নিয়েছে। যুদ্ধ ব্যয়ের চাপ সব নাগরিকের উপর সমানভাবে না পড়লেও স্বল্প আয়ের পরিবারগুলোর এনার্জি বার্ডেন অন্যদের তুলনায় প্রায় 3 গুণ বেড়ে যায়। ফেডারেল রিজার্ভ এর আরেক গবেষণায় দেখা যায় আবাসিক এনার্জি ও গ্যাসোলিন মিলিয়ে প্রায় 20% পরিবার সংকটে পড়ে, যার ফলে যুদ্ধজনিত তেল শকে সবচেয়ে আগে চাপে পড়ে স্বল্প আয়ের কর্মজীবী পরিবার, নির্দিষ্ট আয়ের অবসরপ্রাপ্ত এবং জ্বালানি নির্ভর ছোট ব্যবসার উপর। সরকার চাইলে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়তে পারে, এটি এর মূল উদ্দেশ্য। জরুরি সময়ে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি সদস্যদের 90 দিনের আমদানির সমপরিমাণ তেল মজুদ এবং যৌথ রিলিজের কাঠামোও আছে। কিন্তু স্টিমুলাস দিলে ঘাটতি বাড়ে, কড়াকড়ি করলে বেকারত্ব বাড়ে, আর মুদ্রানীতি কষলে ঋণের খরচ বাড়ে। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে স্বল্প মেয়াদে বিপাকে পড়বে তেল, গ্যাসোলিন, শিপিং আর নিত্যপণ্যের বাজার। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের স্বল্প আয়ের পরিবারগুলোর গরিব হয়ে যাওয়া শুরু হবে তখনই যখন যুদ্ধ লম্বা হবে এবং জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাবে। ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ, ইরানের টার্গেট, ইসরায়েলে থাকা যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার, এমন আশঙ্কাই করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা 19টি ঘাঁটি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই ঘাঁটিগুলোতে থাকা বিভিন্ন যুদ্ধাস্ত্রের মজুদ প্রতিনিয়তই খরচ হয়ে যাচ্ছে। গোপনীয়তার স্বার্থে যে কোনো সামরিক বাহিনীই তাদের অস্ত্র গোলাবারুদের সঠিক সক্ষমতার তথ্য গণমাধ্যম কিংবা সাধারণের থেকে আড়ালে রাখে। বিশ্বজুড়ে প্রচারিত বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেদের মতামতে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র হয়তো এই মুহূর্তে ইসরায়েলে মজুদ রাখা অস্ত্র নিয়ে চিন্তিত, কারণ ইরান যদি কোনোভাবে এই অস্ত্রভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে এখানে মজুদ থাকা বোমার বিস্ফোরণেই পুরো ইসরায়েল ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের যে অস্ত্রভান্ডার রয়েছে সেটি মূলত ওয়ার রিজার্ভ স্টক ফর অলাইজ ইসরায়েল নামে পরিচিত একটি প্রি-পজিশন মজুদ। এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মালিকাধীন, তবে বিশেষ পরিস্থিতিতে ইসরায়েলও সেখান থেকে অস্ত্র ব্যবহার করার অনুমতি পেতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই মজুদে 155 মিলিমিটার আর্টিলারি শেল, 120 মিলিমিটার ট্যাঙ্ক গোলা, 30 মিলিমিটার গোলা বারুদ, ZDAM কিটযুক্ত স্মার্ট বোমা, স্মল ডায়ামিটার বোমা, হেলফায়ার শ্রেণীর ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র সংরক্ষিত থাকতে পারে। শুধু আক্রমণাত্মক অস্ত্রই নয়, এখানে সামরিক যানবাহনের যন্ত্রাংশ, লজিস্টিক সাপোর্ট, সরঞ্জাম, এমনকি জরুরি পরিস্থিতির জন্য 500 সজ্জার সামরিক হাসপাতাল তৈরির সরঞ্জামও সংরক্ষিত আছে বলে জানা যায়। অর্থাৎ এটি কেবল একটি বোমার গুদাম নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধ সহায়তা অবকাঠামো। এই মজুদ রাখা হয়েছে মূলত দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য, যাতে বড় ধরনের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রবাহিনী তাৎক্ষণিক সুবিধা পায়।
তবে প্রশ্ন উঠছে, যদি এই ধরনের উচ্চমাত্রার গোলাবারুদের গুদাম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয় তাহলে কি হতে পারে? সামরিক বিশেষজ্ঞরা বলেন, আধুনিক গোলাবারুদ সাধারণত শক্তিশালী বাংকার বা সুরক্ষিত স্থাপনায় সংরক্ষণ করা হয় এবং সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থাও বহুমাত্রিক। তবুও বড় আকারের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় যদি গুদামের ভেতরে সেকেন্ডারি বিস্ফোরণ ঘটে তাহলে তা স্থানীয়ভাবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ধরন নির্ভর করবে গুদামের অবস্থান, সুরক্ষা ব্যবস্থা এবং বিস্ফোরণের পরিমাণের উপর। যদি গুদামটি জনবসতি থেকে দূরে থাকে তাহলে ক্ষয়ক্ষতি সীমিত থাকতে পারে, কিন্তু যদি তা ঘনবসতিপূর্ণ এলাকার কাছে হয় তাহলে শক ওয়েভ, আগুন এবং ধ্বংসাবশেষের কারণে বড় ধরনের মানবিক ও অবকাঠামোগত বিপর্যয় ঘটতে পারে। তবে পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যাবে এমন বক্তব্য বাস্তবতার তুলনায় অনেক বেশি অতিরঞ্জিত বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইরান সত্যিই এই অস্ত্র ভান্ডারকে টার্গেট করবে কিনা তা নির্ভর করবে বৃহত্তর ভূরাজনৈতিক পরিস্থিতির উপর। কিন্তু একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে এই অস্ত্র ভান্ডার কেবল একটি সামরিক সম্পদ নয়, বরং সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতেও পরিণত হতে পারে। ইউরোপ এতদিন ভেবেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে সেই হিসেব নতুন করে কষতে হচ্ছে। তেহরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন ইউরোপের নিরাপত্তা মানচিত্রে স্পষ্ট এক ভয়ের ছায়া ফেলেছে। প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ডিফেন্স এক্সপ্রেসের প্রকাশিত এক বিশ্লেষণে উঠে আসে বেশ কিছু ভীতিকর তথ্য। ইরানের কিছু মধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে ইউরোপের একাধিক রাজধানী পর্যন্ত পৌঁছাতে সক্ষম। মধ্যপ্রাচ্য জুড়ে ইতোমধ্যে 770টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 900-র বেশি ড্রোন ব্যবহারের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সক্ষমতা কেবল প্রদর্শনী নয়, বাস্তব প্রয়োগে পরীক্ষিত। বিশেষ করে যে মডেলগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে সেগুলোর মধ্যে রয়েছে খোররাম শহর, সেজিল, কাদর এবং ইমাদ। এগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। খোররাম শহর ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে পারে, যা আঘাতের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ইরানের উত্তর পশ্চিমাঞ্চল থেকে 2000 কিলোমিটার ব্যাসার্ধ ধরে হিসাব কষলে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মালদোভা এই পরিসরের মধ্যে পড়ে। আর যদি 3000 কিলোমিটার পাল্লা কার্যকর হয় তাহলে বার্লিন ও রোমও ঝুঁকির মানচিত্রে চলে আসে। শুধু ব্যালিস্টিক নয়, ইরানের হাতে রয়েছে সোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 থেকে 3000 কিলোমিটার বলে ধারণা করা হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো নিম্ন উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে চলার ক্ষমতা, ফলে প্রতিরোধ ব্যবস্থা ভেদ করার সম্ভাবনাও অনেক বাড়ে। ড্রোন কর্মসূচিতেও তেহরান বেশ এগিয়েছে। শাহেদ 137 মডেলের ড্রোন প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আরাস 2 এবং জেট চালিত কারা ড্রোনের পাল্লা 1000 থেকে 1600 কিলোমিটারের মধ্যে। দীর্ঘপাল্লার ড্রোন ব্যবস্থাকে ইরান তার কৌশলগত নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিণত করেছে। তবে হুমকির পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতিও শক্তিশালী। রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের এইজিস অ্যাশো স্থাপনা SM-3 ইন্টারসেপ্টর ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্মানি 2025 সালের শেষ দিকে ইসরায়েলি অ্যারো 3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রাথমিকভাবে চালু করে। উচ্চস্তরের ব্যালিস্টিক হুমকি মোকাবেলায় তৈরি এই ক্ষেপণাস্ত্র ইউরোপের আকাশে নতুন সুরক্ষা বলয় তৈরি করছে। বিশ্লেষকদের মতে, ইউরোপ লক্ষ্য করে সরাসরি হামলা চালাতে হলে ইরানকে ইরাক, সিরিয়া, জর্ডান কিংবা তুরস্কের আকাশসীমা অতিক্রম করতে হবে। এসব অঞ্চলে আন্তর্জাতিক জোটের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, ফলে সরাসরি আঘাত হানা কৌশলগতভাবে জটিল। তবে উত্তেজনা যে বাস্তব তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক ঘটনায়। ইরানের একটি ড্রোন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সাইপ্রাসের একটি ঘাঁটিতে আঘাত হানে।
বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, হতাহত নেই, কিন্তু ঘাঁটিতে অবস্থানরত প্রায় 2000 সামরিক সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়। বার্তাটি স্পষ্ট, দূরত্ব এখন আর নিশ্চিন্ততার নিশ্চয়তা নয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কেবল আঞ্চলিক সমীকরণের অংশ নয়, এর কৌশলগত প্রতিফলন বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে। যদিও প্রযুক্তিগত সক্ষমতা আর বাস্তব অভিযানের মধ্যে পার্থক্য থাকে, তবু দূরপাল্লা ও ওয়ারহেডের শক্তি ইউরোপীয় নীতি নির্ধারকদের জন্য সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। ইউরোপের আকাশ এতদিন নিরাপদ দূরত্বে ছিল, এমন ধারণা এখন আর আগের মতো দৃঢ় নয়। মানচিত্রে আঁকা বৃত্ত, পাল্লার হিসাব, প্রতিরোধের সমীকরণ সব মিলিয়ে নতুন এক নিরাপত্তার বাস্তবতা সামনে এসেছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। বহু বছর ধরে চলছিল ছায়াযুদ্ধ, গোপন হামলা, সাইবার আক্রমণ, লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড ও পরোক্ষ যুদ্ধ। তবে পরিস্থিতি বিস্ফোরক মোড় নেয় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। ওয়াশিংটন ও তেল আবিব সরাসরি দায় স্বীকার না করলেও ইরান এটিকে প্রকাশ্য যুদ্ধ হিসেবে বিবেচনা করে। সেই মুহূর্ত থেকেই দীর্ঘদিনের চাপা উত্তেজনা রূপ নেয় সরাসরি সামরিক সংঘাতে। এর আগেও দুই দেশের সম্পর্ক রক্তাক্ত অধ্যায় দেখেছে। 2020 সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সেই ঘটনার পর ইরান কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। ফলে সাম্প্রতিক অভিযানের অভিযোগ অনেকের কাছে দীর্ঘ শত্রুতার ধারাবাহিকতা বলে মনে হয়েছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানে 20 বছরের ব্যয়বহুল ও বিতর্কিত যুদ্ধের অভিজ্ঞতার পরও কেন যুক্তরাষ্ট্র আবার মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ালো? 2001 সালের 9/11 হামলার পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে। লক্ষ্য ছিল আল কায়েদা ধ্বংস এবং তালেবান সরকারকে সরানো। 2 দশক যুদ্ধের পর 2021 সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়। তালেবান পুনরায় ক্ষমতায় আসে। বিশ্লেষকদের মতে এই অধ্যায় যুক্তরাষ্ট্রের জন্য সামরিকভাবে ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ছিল। হাজারো প্রাণহানি, ট্রিলিয়ন ডলার ব্যয়, সব মিলিয়ে আফগানিস্তান যুদ্ধকে অনেকেই অসফল দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ হিসেবে দেখেন। আফগানিস্তান যুদ্ধকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে সীমিত সাফল্য এবং রাজনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হিসেবে মূল্যায়ন করেছেন। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন, কারণ এখানে শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক প্রভাব, পারমাণবিক সক্ষমতা এবং মিত্রদের নিরাপত্তা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ আরও জটিলভাবে জড়িত। ওয়াশিংটনের দৃষ্টিতে ইরান কেবল একটি রাষ্ট্র নয়, এটি একটি আঞ্চলিক শক্তি কেন্দ্র। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং ইয়েমেনে হুথিদের প্রতি সমর্থনের মাধ্যমে তেহরান মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করছে, এমন অভিযোগ বহুদিনের। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ। 2015 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানো এবং পরবর্তী নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও তীব্র করে তোলে। ইসরায়েলের নিরাপত্তাও এখানে বড় একটি কারণ। তেল আবিব বহুবার ঘোষণা করেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক সামরিক সমন্বয়কে আরও শক্তিশালী করেছে। সাম্প্রতিক অভিযানকে অনেকেই একটি বড় প্রতিরোধ কৌশলের অংশ মনে করছেন, যার মূল লক্ষ্য ইরানের সামরিক ও পারমাণবিক ক্ষমতা সীমিত করা। তবে বিশ্লেষকদের মতে আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান পাওয়া সহজ নয়। একটি সংঘাত প্রায়ই আরেকটি সংঘাতের জন্ম দেয়। ইরানকে ঘিরে উত্তেজনা আঞ্চলিক ভারসাম্য নষ্ট করতে পারে, তেলের বাজার অস্থিতিশীল করতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত শুধুই তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি বহু বছরের দ্বন্দ্ব, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও নিরাপত্তা উদ্বেগের বিস্ফোরণ। আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধ বিশ্ব রাজনীতিকে যে শিক্ষা দিয়েছিল, তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতা যুক্তরাষ্ট্রকে আবার কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন, এই আগুন কতদূর ছড়াবে আর এর শেষ কোথায়?